পারপোস্ট এবং পিএসজি এর মনে হয় এক অন্যরকম প্রেমের সম্পর্ক, যেটা আমরা কিন্তু দেখতে পাইছি যে সেমিফাইনালের 2টা লেগই, প্রথম লেগেছিল 2টা এবং সেকেন্ড লেগে 4টা। যাই হোক, সবশেষ মিলে বরুসিয়া ডর্টমুন্ড 2013 সালের পর আবার হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠলো। এই নিয়ে তারা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলবে। কেউ হয়তো টুর্নামেন্টের শুরুতে আসলে ভাবেও না, ইনক্লুডিং মি, মানে আমাকে যদি বলতেন যে সম্ভব কিনা আমার পক্ষে, ইট ওয়াজ স্ট্রেট নো, বাট দে হ্যাভ ডান ইট। যদিও তাদের সময় খুব বেশি একটা ভালো যাচ্ছে না বুন্দেসলিগায়, এবং তাদের পারফরমেন্সের বেসিসেই কিন্তু বুন্দেসলিগা থেকে পাঁচটা দল আগামী সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে। সো বেসিক্যালি তাদেরকে টোটাল ক্রেডিট দিতে হয়। তো আমরা চলেন ম্যাচটা নিয়ে যদি কথা বলি, বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে হয়, জাস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট নিয়ে কথা বলবো। শুরুতে যদি বলতে হয় তাহলে বলতে হবে ম্যাট হামেলসের কথা। ভাই, এই মানুষটা 2013 সেই স্কোয়াডেও ছিল এবং বর্তমান স্কোয়াডেও আছে। মানে একটা পিওর ভেটারানের কাছ থেকে আপনি যে সমস্ত জিনিস এক্সপেক্ট করেন, লিডারশিপ যেটা এক্সপেক্ট করেন, স্লটারব্যাক অনেকে বলেন ইরর প্রোন একটা ডিফেন্ডার, বাট তার সাথে যখন ম্যাট হামেলস কারণ এক্সপিরিয়েন্সটা বের করে আনতে পারে, ওই মুভমেন্টটাতে কিন্তু আসলে তখন দেখা যায় যে অ্যাকচুয়ালি ডিফেন্সটা কিভাবে করতে হয়। ক্লাস মুভমেন্টটা আপনি কয়েকভাবে বের করতে পারেন। প্রথমত, আপনি যদি এমবাপ্পের ওই শটটার কথা বলেন, সেটা যদি এমবাপ্পে গোল করে ফেলতো তাহলে সেটা হতো পিএসজির ওয়ে এমবাপ্পে ক্লাস মুভমেন্টটা বের করে আসে। এবং যেটা ম্যাট হামেলস করছে, ওই মুভমেন্টে ইম্পর্টেন্ট ইন্টারসেপশন নিয়ে এমবাপ্পেকে শুটটা ভালোভাবে নিতেই দিল না। এতে করে কিন্তু মনে হয় ম্যাচটাতে ধরে রাখতে পারছে, এবং ওটা থেকে কিন্তু স্লটারব্যাক ইন্সপায়ার হয়েছেন। তারপর সেও কিছু ভালো ডিফেন্ডিং যে শো সেটা কিন্তু সে দেখাইছে। ওভারঅল একটা কম্প্যাক্ট, একটা সলিড ডিফেন্স লাইন কিন্তু আমরা দেখতে পাইছি বরুসিয়া ডর্টমুন্ডের মাধ্যমে। এবং আপনি বলতে পারেন যে না, এটা জাস্ট অ্যাবাউট ডিফেন্স না ভাই। তাদের ক্ষেত্রে যেটা করছে, তারা যখন অ্যাটাকে গেছে, তারা পিচটাকে যত পরিমাণ ওয়াইডে ড্র্যাগ করা যায় সেটা তারা চেষ্টা করছে। অন দি আদার হ্যান্ড, যখন তারা ডিফেন্স করতেছিল বা যখন পিএসজি ট্রানজিশন আসতেছিল, তারা চেষ্টা করতেছিল পিচটাকে যত ন্যারো ডাউন করা যায়, ন্যারো যে স্পেসটা বা বক্সের আশপাশটাতে, সেখানে তারা কিন্তু খুব বেশি একটা ডমিনেট করতে দেয় নাই পিএসজিকে। কারণটা বলি, যেহেতু স্কোয়াডে আমরা গনসালো রামোসকে দেখতে পাইছি, তো সেক্ষেত্রে বোঝা গেছে যে না, এমবাপ্পে ওয়াইড এরিয়াতে খেলবে। অ্যান্ড যেহেতু তার একটা নাম্বার 9 নিচ্ছে, যদি আমি একটা কম্প্যাক্ট ডিফেন্স নেই, সলিউশনটা কি, আপনি আইদার লং রেঞ্জ থেকে শুট নেবেন কিংবা আপনি অনেক ক্রসেস খেলবেন। সো বেসিক্যালি পিএসজি কিন্তু ক্রসেসের উপর অনেক বেশি ডিপেন্ড করতেছিল, বাট ক্রসগুলো কিন্তু তার ঠিকানা খুঁজে পাচ্ছিল না। কুডোস টু দেয়ার ডিফেন্ডিং, ডর্টমুন্ড অর্গানাইজড ওয়েতে ডিফেন্ড করছে। ডিফেন্ডিং ইজ এন আর্ট অ্যাকচুয়ালি, ক্ষেত্রে আপনাকে বলতে হবে, সেটা মানতে হবে। কারণ আপনি কিন্তু র্যান্ডমলি চাইলে ডিফেন্স করতে পারেন না, আপনার সেখানে একটা সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হয়, প্লেয়ার মার্কিং এর ব্যাপার থাকতে, আপনার জোনগুলো মার্ক করতে হয়, এন্ড আপনার হাফ স্পেসগুলোকে ব্লক করতে হয়। কারণ এই ট্রানজিশন বেস ফুটবলের যে সময়, এই সময়টাতে কিন্তু আপনি কোনো পরিমাণ স্পেস, বিন্দু পরিমাণ জায়গাটুকু দিতে যাবেন না। কারণ নকআউট ফেজ আপনার এই ছোট মোমেন্টগুলা আপনার হাত থেকে ম্যাচটাকে নিয়ে যাওয়ার জন্য এনাফ। এটা কিন্তু আপনি খুব ভালোভাবে জানেন। তো আমার কাছে মনে হয় ডর্টমুন্ড তাদের হোমওয়ার্কটা খুব ভালোভাবে করছে। তারা চেষ্টা করছে শুরু থেকে সেই ট্রানজিশন বেসডে খেলার। পিএসজি এর আমার কাছে মনে হচ্ছে কিছু জিনিস, তারা লং বলস গুলো ডিফেন্স থেকে যে লাইন ব্রেকিং পাস বলেন কিংবা ফরওয়ার্ড লাইনে বলটাকে দিয়ে সেখান থেকে একটা দারুণ অ্যাটাক প্রডিউস করে, সেটা আমি দেখতে পাই। আরো কিছু মিস্টেক্স বলবো না, পিএসজি খুবই দারুণ খেলছে, বাট আমার কাছে মনে হয় যে ট্যাকটিক্স গুলো হয়তো এই ক্ষেত্রে ওয়ার্কআউট করে নাই। দেখেন, যদি ওয়ার্কআউট করতো তাহলে আমরা পিএসজির গুণগান গাইতাম, যেহেতু ওয়ার্কআউট করে নাই, তো সেই ক্ষেত্রে আমরা সেই ট্যাকটিক্স এর ভুলগুলো নিয়ে আলাপ করতেছি। সো বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় যে পিএসজি তারা অফেন্সিভ ওভারলোড করেই মাঠে নামে, সেটাই আর কি স্বাভাবিক ছিল। বাট আপনার শোনে, আপনি যদি দেখেন ফ্যাবিয়ান রুইজের কাছে, সে কিন্তু মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করতেছিল যে লেফটে শিফট করার, এবং যাতে সে এমবাপ্পেকে ওই সাপোর্টটা দিতে পারে, যাতে এমবাপ্পে 2 ভার্সেস 1 সিচুয়েশনে না পড়ে যায়। অ্যান্ড এমবাপ্পের কথা যেহেতু চলেই আসছে, এমবাপ্পে ওয়াজ টোটালি অফ ম্যান। পিএসজির জার্সিতে এমবাপ্পের ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গেম, আপনি 2 লেগের কথাই বলেন, এমবাপ্পে টোটালি আমার কাছে মনে হয়েছে যে একটা প্লেনের মাঝে বন্দি ছিল। বাট আই ডোন্ট নো, আমি ভুল হয়তো এই ক্ষেত্রে, বাট এরকম পারফরমেন্স থাকলে ভিনিসিয়াস লেফট উইং অবশ্যই বেটার। এমবাপ্পে ডেম্বেলের কথা যদি বলেন, ডেম্বেলে বার্সেলোনার সাথে যে পারফরমেন্স দিচ্ছে, তো আমি বলছিলাম যে ওইটি ডেম্বেলের পিক পারফরমেন্স, ডেম্বেলে এর থেকে বেশি কিছু করা সম্ভব নেই, এবং সেটা আবার দেখা গেছে। এটার একটা কারণ বলবো যে আপনি যদি দেখেন যে
ম্যাটসন তারা হচ্ছে যেভাবে ডিফেন্ড করছে, ইউনো তারা কিন্তু অফেন্সে যথেষ্ট ভালো, বাট স্টিল তারা ওই ডিফেন্সের সাপোর্টটুকু প্রোভাইড করতে পারছে, যেটা আমার কাছে মনে হয় কাউন্সিলকে দিয়ে সাবি করতে পারে নাই, বা তার প্ল্যান ওইভাবে ছিল না। বাট কারিম আডিএমি ভাই ডিফেন্সে যেভাবে কন্ট্রিবিউট করে, মানে ফুসফুস মনে হয় বিশাল বড়, মনে করেন জাস্ট কন্টিনিউসলি অফেন্সে সাপোর্ট দিচ্ছে, ডিফেন্সে সাপোর্ট দিচ্ছে, থ্রেটনিং অ্যাটাক প্রডিউস করতেছে। আর দিস গাই ওয়াজ রিয়েলি গুড ভাই, মানে আমার কাছে মনে হয়েছে যে টেম্পেলেকে আটকানো, পিএসজির যে রাইট সাইড থেকে অপারেট করার যে ব্যাপারটা, কারণ হাকিমি আছে, আপনার কাছে টেম্পেলে আছে, দে বোথ আর ফাস্ট, দে বোথ আর গুড ড্রিবলার্স, তো ওই পাশ থেকে আপনি যদি হচ্ছে সেই সাপোর্টটা না দিতেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ডটমুন্ডের সাফার করতে হইতো। বাট কারিম আডিএমি ওয়াজ টু গুড। অ্যান্ড আমার যদি হচ্ছে আরো কিছু কথা বলতে হয়, জুলিয়ান ব্র্যান্ড ভাই মানে as a advanced role player, but still he got the composure, ম্যাচটাকে কন্ট্রোল করার, মিডফিল্ডে যখন তাকে প্রেস করা হচ্ছিল সে সুন্দরভাবে কিছু প্রেস ব্রেক করে বলগুলোকে বের করে আনতে পারতেছিল, বলটাকে হোল্ড করতে পারতেছিল। পিএসজি আমরা জানি তারা যখন মোস্ট অফ দ্য টাইমে ম্যাচের কন্ট্রোল তাদের কাছে ছিল, বাট যে মোমেন্টগুলোতে বর্ষিয়ার কাছে ছিল, দে ট্রাইড যে ম্যাচটা তাদের কন্ট্রোলে রাখাই না। যখন আমি রুল করতেছি ওই মোমেন্টটা আমি যেন পুরোপুরি রুল করতে পারি, সেটা একটা বড় ফ্যাক্টর। আপনি নকআউট গেমের কথা বলেন কিংবা আপনি লাইফের যে কোনো স্টেজের কথা বলেন সেক্ষেত্রে। অ্যান্ড আমার কাছে মনে হয় যে জুলিয়ান ব্র্যান্ড এই জিনিসটা খুব ভালোভাবে করছে। অ্যান্ড স্যানচো ভাই, স্যানচোকে নিয়ে আগেও কথা বলছি, দিস গাই লুকস আ কমপ্লিট ডিফারেন্ট প্লেয়ার ওয়েন হি ওয়ার্স দ্যাট জার্সি ভাই, মানে অন্যরকম একটা ফ্রিডম আপনার কাছে, আপনার স্বাধীনতা আসে, আপনার স্কিল বলেন, কনফিডেন্স বলেন, সব একদম চূড়ায় চলে যায়। অ্যান্ড সানচো সেটা করে দেখাইছে ভাই, কুরোস। এবং আমার কাছে মনে হয় ছোট্ট করে যদি বলি, আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে মার্কিনিয়াস আমরা জানি এরিয়া লেভেল, হি ইজ এ ভেরি গুড ডিফেন্ডার, বাট কিছু ক্ষেত্রে তার ডিসিশন মেকিং আমার কাছে মনে হয়েছে বর্ষিয়া ডটমুন্ডকে কিছু অ্যাডভান্টেজ দিয়েছে অ্যাকচুয়ালি। অ্যান্ড যদি বলতে হয় পারপোজকে অনেক কিছু বলা যায়, লাক যেহেতু পিএসজির সাথে নাই, আপনার সেক্ষেত্রে লাক ফেভার করতে, কিছু গোল আপনাকে বল কিন্তু ঢুকে চাইতেই পারতো, অস্বাভাবিক কিছু না। 30টা শট করছে, XG3 এর উপরে ছিল, অ্যান্ড ডটমুন্ডের বিলো 1 ছিল। সো বেসিক্যালি আপনি বলতেই পারেন ডটমুন্ড সেখানে হয়তো ভাগ্যের জোরে দিচ্ছে না, ভাগ্যের জোরে জিতে নেই। ইট ওয়াজ এ প্রপার প্ল্যান্ড গেম, যেরকমটা রিয়াল মাদ্রিদ ম্যান সিটির এগেইনস্টে করতে পারছে, বরুসিয়া ডটমুন্ড সেটা করতে পারছে। অ্যান্ড হয়তো মার্কো রয়েসের সেই লয়ালটি রূপকথার গল্প একটা সুন্দর এন্ডিং হয়তো আমরা দেখতেই পারি। দেখা যাক তাদের প্রতিপক্ষ কি হয়। আপাতত এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, প্লিজ।